রাশিয়া এবং ইসরায়েল নজিরবিহীন এক যুদ্ধে লিপ্ত হয়েছে। তবে এই যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয়, এই যুদ্ধ হচ্ছে ইতিহাস নিয়ে বাকযুদ্ধ। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই দুজন দুদিক থেকে এই বাকযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইহুদিবাদ এবং ইসরায়েলকে নিয়ে এমন কিছু ঐতিহাসিক তথ্য তুলে ধরেছেন যা কিছুদিন আগেও কেউ উচ্চারণ করার সাহস পেত না। ইসরায়েল এবং রাশিয়ার এই তর্কযুদ্ধ আপাতত খবরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এর প্রভাব হবে সুদূর প্রসারী। বলা যায়, রাশিয়াকে খেপিয়ে ইসরায়েল নিজে পায়ে কুড়াল মারল। এমনিতেই ইরান, হামাস, হিজবুল্লাহ এবং সিরিয়াকে নিয়ে ইসরায়েলের সময় ভালো যাচ্ছে না। ইসরায়েল থেকে সাধারণ মানুষ এবং বড় বড় প্রতিষ্ঠানগুলো ইউরোপ, আমেরিকায় চলে যাচ্ছে। এই অবস্থায় ইসরায়েল এবং ইহুদিদের উপরে দেওয়া রাশিয়ার ঐতিহাসিক অভিযোগ ইসরায়েলের ইমেজকে আরো নষ্ট করবে। এছাড়াও ইসরায়েল এবং ইহুদিদের উপরেও যে রাশিয়ার একটা চাপা ক্ষোভ রয়েছে সেটাও প্রকাশ্যে আসলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবথেকে বেশি ক্ষতির শিকার হয়েছিল রাশিয়া। ফলে হিটলার এবং নাৎসিবাদের উপরে রাশিয়া ক্ষোভটাই বিশ্বের সব থেকে তীব্র। কিন্তু ইহুদিবাদীরা ইতিহাস এমনভাবে তুলে ধরে যেন তারাই একমাত্র ক্ষতিগ্রস্ত জাতি। অথচ ওই যুদ্ধে প্রাণহানির ক্ষেত্রে ইহুদিদের চেয়েও রাশিয়ানদের সংখ্যা কয়েক গুণ বেশি। আসলে ইহুদিদের সব থেকে বড় শক্তি হচ্ছে প্রোপাগান্ডা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত বড় বড় সব প্রচার মাধ্যম এবং ইতিহাস ইহুদিরাই শক্তভাবে নিয়ন্ত্রণ করে। ফলে তারা নিজেদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিকটিম হিসেবে উপস্থাপন করে বিশ্বজুড়ে সহানুভূতি নিয়ে যাচ্ছে। এজন্য ফিলিস্তিনে তারা যতই অত্যাচার করুক না কেন, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার সহানুভূতি নিয়ে পার পেয়ে যায়। পশ্চিমা দুনিয়ায় ইহুদিবাদের বিরুদ্ধে কোনো কথা উচ্চারণ করাই ভয়ঙ্কর অপরাধ। বলা যায় এটা পশ্চিমা বিশ্বে ব্লাসফেমি আইনের মতো। যাই হোক, রাশিয়ার সংবিধানে নাৎসিবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঐতিহাসিক কারণে রাশিয়া এটাকে ভয় পায় এবং ঘৃণা করে। এজন্য রাশিয়া হিটলারের ব্যাপারে পশ্চিমা প্রচারণায় বিশ্বাসী না। হিটলারের পূর্বপুরুষরা ইহুদি ছিল, এই তত্ত্ব রাশিয়ানদের মন থেকে মুছে ফেলা যায়নি। ল্যাভরভের কথা স্পষ্ট যে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ইহুদিদের চক্রান্ত হিসেবেই দেখে। এখন ইউক্রেন যুদ্ধকেও রাশিয়া একইভাবে দেখছে, কেননা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও ইহুদি। যাই হোক, ইহুদিদের নিয়ে রাশিয়ার এরকম বক্তব্যে দুই ধরনের পরিস্থিতি তৈরি হবে। একদিকে ক্ষতিগ্রস্ত হবে ইহুদিরা, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েলের ভবিষ্যৎ। ইহুদিরা ক্ষতিগ্রস্ত হবে ইমেজ সংকটে পড়ে। এতদিন ধরে পশ্চিমা বিশ্বে ইহুদিদের বিরুদ্ধে কেউ কোনো কথা উচ্চারণ করতে পারত না, কিন্তু এখন রাশিয়া সেটা পরিবর্তন আনলো। ফলে বিশ্বজুড়ে চলা প্রভাবশালী ইহুদিদের বর্তমান এবং অতীত কর্মগুলো সমালোচিত হতে পারে। ফলে পশ্চিমা বিশ্বেও অনেক ক্ষেত্রে ইহুদিদের প্রতি একটা খারাপ মনোভাব তৈরি হবে। এদিকে ইসরায়েল এবং রাশিয়ার মধ্যে এই বাকযুদ্ধ ইসরায়েলের অস্তিত্বের পতন চূড়ান্ত করল। ইসরায়েল সবসময় বড় শক্তিগুলোর সাথে সুসম্পর্ক রেখে গা বাঁচিয়ে চলে, কিন্তু এবারে তারা বড় একটা প্রতিপক্ষ তৈরি করল। রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে যে কথাগুলো উচ্চারণ করেছে তা কোনোভাবেই দুই দেশের সম্পর্ককে আগের অবস্থায় যেতে দিবে না। আর ইসরায়েলের চারিদিকে ইসরায়েলের শত্রুরা রাশিয়ার অস্ত্রশস্ত্রে ভরা। রাশিয়া যদি ইসরায়েলকে তাদের শত্রু হিসেবে পাকাপোক্ত করে, তাহলে ইসরায়েল বিরোধী এসব দেশ এবং গোষ্ঠীকে অস্ত্র এবং গোয়েন্দা তথ্য দিয়ে ইসরায়েলের অস্তিত্বকেই ভয়ানক সংকটে ফেলে দিবে। এদিকে এসবের মধ্যেই জেলেনস্কি উত্তেজিত হয়ে প্রকাশ করেছে ইউক্রেনের পক্ষে ইসরায়েলিরা যুদ্ধ করছে। অর্থাৎ জেলেনস্কির পাল্লায় পড়ে ইসরায়েল নিজের সর্বনাশ করে ফেলেছে। প্রিয় দর্শক, ইসরায়েলের বর্তমান পরিণতি নিয়ে বাংলা সিনেমার ভিলেন ডিপজলের কোন ডায়ালগটি আপনার মনে পড়ছে? প্রিয় দর্শক, ইসরায়েলের পরিণতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।